আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটাতে আমি আপনাদের সবার সঙ্গে IELTS এর স্পিকিং সেকশনটা নিয়ে খুবই স্পেশাল 10টা টিপ শেয়ার করতে চাই। আমাদের যে স্পিকিং সেকশনটা আছে IELTS এ, সেই স্পিকিং সেকশনে কিন্তু আমরা জানি যে আমরা মোটামুটি 10 থেকে 12-13 মিনিট সময় পাই। যেই সময়টার মধ্যে আমাদেরকে এক্সামিনার বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে, তারপরে কিছু মনোলগ দিতে হয়। সো এই 10 থেকে 12 বা 14 মিনিট এই টাইমটা যে আপনার কাছে আছে, এই টাইমটাতেই কিন্তু আপনি যত ইংলিশ জানেন সেই ইংলিশটার একটা বেস্ট রিপ্রেজেন্টেশন আপনাদেরকে এক্সামিনারের কাছে দিতে হবে। সো আমি আজকে আপনাদের সঙ্গে যে টিপগুলো শেয়ার করব সেগুলো ইন্ডিভিজুয়াল সেকশনের উপর বেস করে না, সেগুলো হচ্ছে একটু ব্রড, একটু জেনারেল যেই টিপগুলো আমি আমার IELTS স্পিকিং টেস্টে অ্যাপ্লাই করেছিলাম, বা যে কোনো ধরনের জব ইন্টারভিউ বা যে কোনো ধরনের স্পিকিং টেস্ট যেগুলো আছে যেখানে আপনাদের ইংলিশে কথা বলতে হবে, সবগুলোর জন্যই কিন্তু এই টিপগুলো অ্যাপ্লিকেবল। তো বেশি দেরি না করে আমরা টিপগুলো নিয়ে ডিসকাস করি। একদম প্রথম যে টিপটা আছে, বি ফর্মাল। আপনাদের যে ধরনের স্পিকিং টেস্টই হোক না কেন, সেটা IELTS হোক বা অন্য কোনো স্পিকিং টেস্টই হোক না কেন, সেখানে আপনাদেরকে খুবই ফর্মালি কথা বলতে হবে। আপনারা ইনফর্মাল শব্দ বা ইনফর্মাল ধরনের ল্যাঙ্গুয়েজ, যেমন কুল, ওকে, এই ধরনের একটু ইনফর্মাল যে ভাষাগুলো আছে বা ল্যাঙ্গুয়েজ গুলো আছে বা ওয়ার্ড গুলো আছে, সেগুলো আপনারা যাতে আপনাদের স্পিকিং টেস্টে ইউজ না করেন, একদম ফর্মাল থাকবেন। যেরকম জব ইন্টারভিউতেও আপনারা খুবই ফর্মালি কথা বলাটাই আপনাদের থেকে এক্সপেক্ট করে, IELTS স্পিকিং টেস্টেও একদম ফর্মাল ইংলিশ বা একদম ফর্মালি কথা বলার প্র্যাকটিসটা করে ফেলবেন। দ্বিতীয় যে টিপটা আছে, যে টিপটা আমি আপনাদেরকে দিতে চাই IELTS স্পিকিং এর জন্য, সেটা হচ্ছে ফুল অ্যান্সার দেওয়া। গিভ আ ফুল অ্যান্সার। এর মানে কি, যে মনে করেন আপনাকে জিজ্ঞেস করলো where are you from, এটা কিন্তু খুবই কমন। আপনাকে একদম বিগিনিং এর দিকে, স্পিকিং টেস্টের একদম শুরুর দিকে এটা খুবই কমন একটা প্রশ্ন। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোত্থেকে এসেছেন, where are you from। সো আমি যেমন চিটাগং থেকে এসেছি, আমি যদি এখানে জাস্ট চিটাগং বলে রেখে দিই, where are you from, চিটাগং, এটা কিন্তু অ্যান্সারটা ফুল হলো না। ইভেন তো আপনি কিন্তু প্রশ্নের জবাব দিচ্ছেন, এটা কিন্তু ফুল অ্যান্সার হয় না। এটাকে আমরা আরেকটু বড় করতে পারি বা আরেকটু ফুল একটা অ্যান্সারে পরিণত করতে পারি খুব ইজিলি। কিভাবে? আই এম ফ্রম চিটাগং, which is a city in the southern part of বাংলাদেশ। সো খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু আপনি জাস্ট চিটাগং বলে খুব একটা বেশি কিছু প্রমাণ করতে পারছেন না, এক্সেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট আপনি প্রশ্নটা বুঝেছেন, প্রশ্নটার জবাব দিয়ে দিয়েছেন। কিন্তু যখন আমি এই সেন্টেন্সটাকে আরেকটু বড় করে বলি যে আই অ্যাম ফ্রম চিটাগং, which is a city in the southern part of বাংলাদেশ, এখানে কিন্তু আমি তাদেরকে বা এক্সামিনারকে দেখিয়ে দিচ্ছি যে আমি একটা ইংলিশ সেন্টেন্সকে বড় করতে পারি, একটা ইংলিশ সিম্পল সেন্টেন্সকে খুবই সহজে আমি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে পারি। এবং আমি কিন্তু তাদেরকে আমার গ্রামাটিক্যাল, আমার সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে যে ধারণাগুলো আছে সেগুলো একটু শো অফ করতে পারি বা একটু দেখাতে পারি। তো সবসময় আপনাদেরকে যখন এরকম প্রশ্ন করা হবে, যদি আপনি স্কোপ পান যে সেটাকে লজিক্যালি একটু বড় করা যায় বা লজিক্যালি অ্যান্সারটাকে আর একটু ফুল করা যায়, তাহলে সব সময় সেটা করবেন এবং অ্যান্সার গুলোকে ফুল রাখার চেষ্টা করবেন। এরকম ওয়ান ওয়ার্ড অ্যান্সার গুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বিকজ সেই অ্যান্সার গুলো কিন্তু আপনার ইংলিশের দক্ষতার খুব একটা বেশি প্রমাণ হিসাবে কাজ করে না। নাম্বার 3, বডি ল্যাঙ্গুয়েজ। এভাবে গালে হাত রেখে কিন্তু আপনারা কথা বলতে পারবেন না, বা এভাবে হাত রেখে বা এভাবে হাত রেখে বা এরকম করে একটু যে নার্ভাস হয়ে গেছি এটা প্রমাণ করা, এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি IELTS স্পিকিং টেস্টে করতে পারবেন না। সবচেয়ে বেস্ট হবে সোজা হয়ে বসবেন, হাতগুলো গুটিয়ে রাখবেন আপনার কাছে, যাতে আপনার হাতগুলো দেখে কখনো এক্সামিনার বলতে না পারে যে আপনি নার্ভাস হয়েছেন। একটু নার্ভাস হওয়া স্বাভাবিক, বাট আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যেভাবে নিজেকে ক্যারি করবেন, আপনি সোজা হয়ে বসে আছেন, একদম স্ট্রেট হয়ে বসে আছেন, ইউ হ্যাভ আ নাইস স্মাইল অন ইউর ফেস, যে হ্যাঁ আমি কনফিডেন্ট আছি, আমি একটু হালকা হাসছি বা একটু স্মাইল করছি, দেখাচ্ছি যে আমি ফ্রেন্ডলিও আছি, আমি কনফিডেন্ট আছি, সোজা হয়ে বসে আছি, হাতগুলোকে বেশি হাবিজাবি ওয়েতে নাড়াচ্ছি না বা র্যান্ডম ওয়েতে নাড়াচ্ছি না। সো এই যে বডি ল্যাঙ্গুয়েজটার ব্যাপার আছে, এখানে কিন্তু তারা এক্সপ্লিসিটলি আপনাকে হয়তো বা বলবে না যে এখানে মার্ক আছে, বাট এটা কিন্তু অনেক বেশি এটা প্রমাণ করতে পারে যে আপনি একটা ল্যাঙ্গুয়েজ কনফিডেন্টলি স্পিক করতে পারেন। অফকোর্স IELTS একটা IELTS স্পিকিং টেস্ট, এখানে কিন্তু তারা এটাই অ্যাসেস করতে যাবে বা এটাই পরীক্ষা করতে যাবে যে আপনি একটা ভাষা বা ইংরেজি ভাষাটা আপনি কতটুকু কনফিডেন্টলি, কতটুকু কমফোর্টেবলি বলতে পারেন। সো আপনি যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজটা এরকম গালে হাত দিয়ে বা নার্ভাস হয়ে বা হাত এরকম ফিজেট করে এরকম ভাবে যদি আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজটা রাখেন, তাহলে কিন্তু এটা দেখাচ্ছে যে আপনি আসলে এই ভাষাটাতে খুব একটা বেশি কনফিডেন্ট না, বা এই ভাষাটা আপনি খুব বেশি
প্রফেশনালি হয়তো বা বলতে পারেন না। আপনার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে, আপনার পশ্চার নিয়ে একদম সোজা হয়ে থাকবেন, কুজো হয়ে থাকবেন না, সোজা হয়ে কথা বলবেন। সো এইভাবে যদি আপনি আপনার পশ্চারটা মেনটেন করেন তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি আপনার মার্ককেও ইমপ্রুভ করে দিবে। এরপরে ফোর্থ যে টিপটা আছে সেটা হচ্ছে টু বি পোলাইট। এখন আমরা সবাই মনে করি যে আমরা যখন কথা বলি আমরা কিন্তু পোলাইটলি কথা বলি, কিন্তু অনেক সময় দেখা যায় যে মনে করেন আমি যদি আইএলটিএস স্পিকিং টেস্টের এক্সাম্পল নিয়েই বলি, মনে করেন আপনার এক্সামিনার কিছু একটা বললো অ্যান্ড আপনি আপনার এক্সামিনার কি বলেছে সেটা বুঝতে পারেন নাই, বা হয়তো বা ঠিক মতো শুনেন নাই, অনেক কারণেই হতে পারে। আপনি যদি এটার জবাব এভাবে দেন যে সরি, হোয়াট, বা এভাবে যদি বলেন তাহলে কিন্তু ব্যাপারটা পোলাইট হচ্ছে না। আর আমরা অনেকেই কিন্তু না বুঝেই এরকম বলে ফেলি যে হোয়াট অথবা সরি, মানে একটু একটু যেমন কেমন যেন একটা এক্সপ্রেশন থাকে যেটা একটু রুড হয়ে যায় বা একটু ইম্পোলাইট হয়ে যায়। সো এই ধরনের সিচুয়েশন গুলোতে সবসময় ইটস অলওয়েজ বেটার টু ডু দিস, যে মনে করেন আপনি এভাবে বললেন যে আই এম সরি আই কুডন্ট হিয়ার দ্যাট, কুড ইউ সে দ্যাট ওয়ান মোর টাইম, অথবা কুড ইউ রিপিট দ্যাট। সো এইভাবে যদি আপনি জবাবটা দেন যখন আপনি কিছু একটা শুনেন না, এটা কিন্তু আরো বেশি পোলাইট। সো এই ধরনের যে এক্সাম্পল গুলো আছে যেখানে হয়তো আপনি ঠিক মতো শুনেননি বা ঠিক মতো বোঝেননি, এখানে কিন্তু পোলাইট হওয়ার অনেক স্কোপ আছে। Could you repeat that? অথবা could you say that one more time? অথবা I'm sorry I couldn't catch that. এভাবে বা I'm sorry I couldn't hear you properly. এভাবে বলে কিন্তু আপনি পোলাইটও হচ্ছেন। সো যখন আপনি আপনার আইএলটিএস স্পিকিং টেস্ট দিতে যাচ্ছেন, always try to be polite, always try to be cultured. কারণ খেয়াল করে দেখবেন আমরা একটা ভাষার পরীক্ষা দিতে যাচ্ছি, রাইট? সো আপনার এক্সামিনার কিন্তু এটাও দেখতে চায় যে সেই ভাষা, আপনি যে ইংরেজি ভাষার পরীক্ষা দিতে আসছেন সেই ভাষার কালচারটা কিরকম, বা সেই ভাষায় নর্মালি জিনিসপত্র কিভাবে হয়, পোলাইটলি জিনিসপত্র কিভাবে হয়, পোলাইটলি কিভাবে কথা বলতে হয়, তারা কিন্তু সেটাও দেখছে। সো আপনি যদি এটা প্রমাণ না করতে পারেন যে আপনি কালচার্ড ওয়েতে কথা বলতে পারেন না বা আপনি পোলাইটলি কথা বলতে পারেন না, তাহলে কিন্তু এই জিনিসটা যদি আপনি দেখান তাহলে কিন্তু এটাও আপনার মার্কটাকে অনেক বেশি এফেক্ট করবে। সো অলওয়েজ ট্রাই টু বি পোলাইট, অলওয়েজ ট্রাই টু বি কালচার্ড, সো দ্যাট আপনার এক্সামিনারও বুঝতে পারে যে আপনি এই ভাষার যে কনভেনশন গুলো আছে বা এই ভাষায় আসলে নেটিভ স্পিকাররাও কিভাবে কালচার মেনটেন করে, কিভাবে পোলাইট হয়, সেটা আপনি জানেন। সো সেটার প্রমাণ দেওয়ার জন্য হলেও আপনাকে অনেক পোলাইট হতে হবে। নাম্বার 5, স্পিক ক্লিয়ারলি। এটা নিয়ে আসলে অনেক বেশি কিছু বলার নাই, এটা খুবই সিম্পল, খুবই ইজি, যে আপনি যখন কথা বলবেন, আপনি যখন একটা অ্যান্সার দিবেন একদম ক্লিয়ারলি কথা বলবেন। আমরা অনেকেই দেখা যায় যে যখন ইংলিশে কথা বলি বা যে কোনো প্রশ্নের উত্তর দিই আমরা অনেকগুলো ওয়ার্ডস আমাদের মুখের ভিতর রেখে দিই বা একদম স্পষ্টভাবে প্রোনাউন্স করি না। সো আপনারা যখন যেহেতু একটা আইএলটিএস স্পিকিং টেস্টই দিতে যাচ্ছেন, এখানে কিন্তু আপনাদেরকে অনেক ক্লিয়ারলি কথা বলতে হবে। কোনো জিনিসের শব্দের উচ্চারণ নিয়ে যদি আপনারা শিওর না থাকেন তাহলে সেই জিনিসটা নিয়ে বেশি রিসার্চ করেন, বেশি পড়াশোনা করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু দেশভিত্তিক ব্যাপার থাকে উচ্চারণের ক্ষেত্রে, যে কিছু দেশে দেখা যায় কিছু ধরনের উচ্চারণ আমরা কমনলি ভুল করে থাকি। যেমন স্প্যানিশে দেখা যায় অনেকজন ইয়েস না বলে জিএস বলে, একটা জা সাউন্ড আসে ওদের উত্তরের শুরুতে। বা বাংলাদেশেই আমরা যদি বলি, আমরা কিন্তু মনে করেন অ্যাস্ক না বলে আমরা আক্স বলি, আমাদের কা সাউন্ডটা আগে আসে, সাউন্ডটা পরে আসে। সো আমরা অ্যাস্ক বলার কথা কিন্তু আমরা আক্স বলি। এটা কিন্তু খুবই কমন একটা প্রোনাউন্সিয়েশন এরর, যেটা বাংলাদেশি স্পিকারদের মধ্যেও অনেক বেশি থাকে। সো এই ধরনের উচ্চারণের ব্যাপারগুলো নিয়ে যেগুলো আপনার দেশে হয়তোবা বেশি বেশি ভুল করে মানুষজন, সেই ধরনের প্রোনাউন্সিয়েশনের ইস্যুগুলো নিয়েও কেয়ারফুল থাকবেন। একদম ক্লিয়ারলি শব্দগুলো বলবেন, ক্লিয়ারলি প্রোনাউন্স করবেন, যাতে আপনাদের প্রোনাউন্সিয়েশনে মার্ক লস না হয়। নেক্সট 6 নম্বর যে টিপটা আছে সেটা হচ্ছে ডিসক্রিপটিভ শব্দ ব্যবহার করা। সো এটা কিন্তু খুবই ইজি একটা জিনিস, যে মনে করেন আমরা কিছু কিছু শব্দ বেশি বেশি ব্যবহার করি, যেমন গুড, ব্যাড, ওকে, এই ধরনের শব্দগুলো একটু বেশি ওভার ইউজ করি। কিন্তু খেয়াল করে দেখবেন এই ওয়ার্ডগুলোর পরিবর্তে আরো অনেক ধরনের ওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনি আপনার ইংলিশের দক্ষতাটা প্রমাণ করতে পারবেন বা প্রুভ করতে পারবেন। কিভাবে? মনে করেন গুড না ইউজ করে আপনি এক্সেলেন্ট ইউজ করেন, অ্যামেজিং ইউজ করেন, ইনক্রেডিবল ইউজ করেন, টেরিফিক ইউজ করেন। সো খেয়াল করে দেখবেন যে এই শব্দগুলোর পরিবর্তে আপনি যখন আরো অ্যাডভান্স শব্দ ব্যবহার করছেন, এতে করে কিন্তু আপনি আপনার ইংরেজির দক্ষতা বা ভোক্যাবুলারি যে ভান্ডারটা আছে, ভোক্যাবুলারিতেও কিন্তু মার্ক থাকে। সো ভোক্যাবুলারি ইউজ করে, ভালো ভোক্যাবুলারি, আনকমন ভোক্যাবুলারি ইউজ করে। অফকোর্স এট দ্য এন্ড অফ দ্য ডে আপনাদের কিন্তু এটা নিয়েও সাবধান থাকতে হবে যে আপনি যাতে ওয়ার্ডটা ভুল সিচুয়েশনে ব্যবহার না করেন। মানে এমন একটা সিচুয়েশনে মনে করেন আপনার এক্সেলেন্ট বলার কোনো কারণ নেই, হয়তোবা
খারাপ সিচুয়েশন, মনে করেন যে এটা খুবই খারাপ একটা টেরিবল জব হয়েছে, তো সেখানে আপনি টেরিবল ইউজ করবেন, টেরিফিক ইউজ করবেন না। তো আপনার ওই কন্টেক্সট গুলো নিয়ে কেয়ারফুল থাকতে হবে যে কোন সিচুয়েশনে কোন শব্দগুলো ব্যবহার করা অ্যাকচুয়ালি সঠিক, সেটা নিয়ে কেয়ারফুল থেকে ভালো শব্দ ব্যবহার করবেন, অ্যাডভান্স ওয়ার্ডস ইউজ করবেন, তাহলে খেয়াল করে দেখবেন সেখানেও কিন্তু আপনাদের স্কোরটা আরো বাড়বে। 7 নম্বর, স্পিক আপ। স্পিক আপ বলতে আমি মিন করছি আপনারা যাতে যখন উত্তর দিবেন তখন খুব বেশি আস্তে কথা বলবেন না, খুব বেশি জোরেও কথা বলবেন না, ঠিক এমন একটা অডিবল রেঞ্জে কথা বলবেন যে আপনার কথাটা যাতে স্পষ্টভাবে বোঝা যায়। সো বেশি জোরে না আবার বেশি আস্তেও না, মোটামুটি একটা লাউডনেসে কথা বলবেন যাতে আপনাদের কথাগুলো বা আপনি যে অ্যান্সারটা দিচ্ছেন সেটা যাতে এক্সামিনারের শুনতে অসুবিধা না হয়। কারণ এক্সামিনার যদি শুনতেই না পারে যে আপনি কি বলছেন, তাহলে কিন্তু তিনি বুঝবেও না যে আপনাকে কিসের উপর মার্ক দিবে। সো অলওয়েজ স্পিক লাউড এনাফ সো দ্যাট আপনার কথাটা বোঝা যায়, বাট নট টু লাউডলি যে মনে হয় আপনি চিল্লাচ্ছেন, আবার একদম আস্তেও যে কথা শোনাই যাচ্ছে না ওই রকম ভাবেও যাতে আপনি কথা না বলেন, সেটা নিয়েও একটু সাবধান থাকবেন। এরপরে এটার সাথেই যায় এরকম আরেকটা টিপ হচ্ছে একটু স্টেডি পেসে কথা বলা। অনেক সময় দেখা যায় যে আমরা এত এক্সাইটেড হয়ে কথা বলি যে আমরা খুব দ্রুত কথা বলে ফেলি। খুব ফাস্ট যদি কথা বলেন তাহলেও কিন্তু এক্সামিনার বুঝতে পারবেন না যে আপনি কি বলতে চাচ্ছেন বা আপনার উত্তরটা আসলে কি। সো বেশি ফাস্ট কথা বলবেন না, আবার বেশি আস্তেও কথা বলবেন না, কারণ বেশি আস্তে কথা বললে দেখা যাবে যে জিনিসটা অনেক স্লোলি যাবে। বাট আপনি যদি আস্তে কথা বলতেই কমফোর্টেবল হন, তাহলে স্লোলি কথা বলেন, তাহলে এক্সামিনার আপনার কথাটা স্পষ্টভাবে বুঝতে পারবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এত আস্তেও কথা বলেন না যে জিনিসটা যাতে মানে জিনিসটা খুব বেশি স্লো হয়ে যায়, ওরকম যাতে না হয়। সো বেশি স্লোলি কথা বলবেন না, আবার বেশি ফাস্টও কথা বলবেন না, একটা মডারেট পেসে কথা বলবেন। এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো হয়ে উঠবে। সো আপনি এই যে ফাস্ট কথা বলা বা স্লো কথা বলা বা লাউডলি কথা বলা নাকি একদম কোয়াইটলি আস্তে কথা বলা, এই জিনিসগুলো যত আপনি আপনার মক টেস্ট দিয়ে দিয়ে মানুষজনের সঙ্গে প্র্যাকটিস করবেন ততই খেয়াল করবেন যে এই জিনিসগুলো অনেক ইমপ্রুভ হয়ে যাবে। 9 নম্বর টিপটা হলো ফরেন শব্দগুলো এক্সপ্লেইন করা। মনে আছে কিছুক্ষণ আগে আমরা একটা এক্সাম্পল আলোচনা করেছিলাম যে আই কাম ফ্রম চিটাগং, রাইট? সো এখানে কিন্তু এক্সামিনারের জন্য চিটাগং শব্দটা একটা ফরেন শব্দ হতে পারে। যদি আপনাকে একজন ফরেন এক্সামিনার এক্সামিন করে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু চিটাগং শব্দটার অর্থ কি তাকে বলতে হবে। খেয়াল করে দেখবেন আমি কিন্তু প্রথমে যখন জবাব দিয়েছিলাম আমি বলেছিলাম আই কাম ফ্রম চিটাগং which is a city in the southern part of বাংলাদেশ। তো আমি কিন্তু এক্সামিনারের সহজ হওয়ার জন্য আমি কিন্তু তাকে বলেও দিয়েছি যে আমি চিটাগং থেকে আসি। সো চিটাগং শব্দটার সঙ্গে যদি তিনি পরিচিত না হন, তাহলে সাথে সাথে কিন্তু আমি তাকে এটাও বলে দিচ্ছি যে চিটাগং হচ্ছে বাংলাদেশের সাদার্ন পার্টের একটা শহর। সো এইভাবেই যখন আপনি আপনার কালচারের স্পেসিফিক বা এমন কোনো শব্দ আপনি ইউজ করছেন যেটা একটা চান্স আছে যে ফরেন এক্সামিনার হলে উনি হয়তো নাও জানতে পারে, সেই শব্দগুলো সবসময় এক্সপ্লেইন করবেন। এতে করে আপনার ইংরেজির দক্ষতার সম্পর্কেও তারা জানতে পারবে এবং তারা কনফিউজড হবে না। তারা যদি একটা অপরিচিত শব্দ শুনে তারা কিন্তু কনফিউজড হবে না। সো সবসময় ফরেন শব্দগুলো এক্সপ্লেইন করবেন। লাস্ট টিপ, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টিপ, যেটা আমিও আমার আইএলটিএস এক্সামের আগে অনেক জনের থেকে শুনেছিলাম আর এটা আমাকে অনেক হেল্প করেছিল। সেটা হচ্ছে যে স্টেইং অন টপিক। আপনাকে একটা প্রশ্ন করা হলো, আপনি সেই প্রশ্নের বাহিরে গিয়ে বেশি জবাব দেওয়ার চেষ্টা করবেন না। যে হ্যাঁ, আমাদের কিন্তু অনেক সময় এরকম টেন্ডেন্সি হয় যে আমরা দেখাতে চাই যে আমরা অনেক ইংলিশ পারি, আমাদের অনেক কিছু জানা আছে, এবং সেই সিচুয়েশনগুলোতে আমরা চাই যে অ্যান্সারগুলো আরো অনেক বড় করে দিতে। কিন্তু এক্সামিনার কিন্তু এত কিছু দেখতে চায় না। এক্সামিনার জানে যে আপনার পরীক্ষা হচ্ছে 12 থেকে 14 মিনিটের একটা পরীক্ষা, একটা সময়সীমা আছে। সে কিন্তু আপনাকে একদম মনের মাধুরী মিশিয়ে কথা বলতে দিবেও না। সে যদি দেখে আপনি বেশি অফ টপিক হয়ে যাচ্ছেন, সে কিন্তু আপনাকে সেখানে থামিয়ে দিবে। সো একদম আপনাকে যেটা নিয়ে জিজ্ঞেস করা হয়, যে টপিক নিয়ে আপনাকে জিজ্ঞেস করা হয়, সেই টপিকের সাথে থাকবেন, স্টিক টু দ্যাট টপিক। ওই টপিকের সাথে রেলেভেন্ট যা যা আছে সেগুলো নিয়ে কথা বলবেন। খুব একটা বেশি বাহিরে গিয়ে বাড়িয়ে বাড়িয়ে কথা বলার চেষ্টা করবেন না, কারণ এটা মনে রাখবেন যে আপনার টাইম লিমিট আছে, সময়সীমা আছে, সেই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে অ্যান্সারটা দিতে হবে। ওই অ্যান্সারটা দিয়ে কিন্তু সেই সময়সীমার মধ্যে আপনাকে আপনার এক্সামিনারকে ইমপ্রেসও করতে হবে। অ্যান্সারগুলো শর্ট রাখাটা কিন্তু গোল না অ্যাকচুয়ালি, বাট রেলেভেন্ট রাখা হচ্ছে গোল। আপনাকে যেটা জিজ্ঞেস করা হয় সেটার সঙ্গে রেলেভেন্ট রাখা হচ্ছে আপনার গোল। সো বেশি আউট অফ টপিক যাবেন না। আজকে কিন্তু খুব ইজি ওয়েতে আমরা 10টা খুবই খুবই ইম্পর্টেন্ট টিপ, যেগুলো আপনাদেরকে আইএলটিএস এর স্পিকিং টেস্ট যখন আপনারা দিতে যাবেন সেই টেস্টটাতে আপনাদেরকে সাহায্য করতে পারে। এই টিপগুলো কিন্তু আমিও আমার স্পিকিং টেস্টের আগে ব্যবহার করেছিলাম এবং আমার আইএলটিএস স্পিকিং সেকশনে কিন্তু 8.5 স্কোর ছিল। সো আমি আশা করি যে আজকে এই টিপগুলো দেখে আপনারা আপনাদের নেক্সট আইএলটিএস এর স্পিকিং এক্সাম যখনই দিতে চান এই টিপগুলো ইউজ করে আপনাদের
অনেক অনেক সুবিধা হবে, অনেক হেল্প হবে, আর আপনাদের স্কোরও যাতে অনেক ভালো হয়। অল দ্য বেস্ট।